নমস্কার। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু এই 15ই আগস্টের বেশ কয়েক মাস পূর্বেই দুটি বিষয় প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতবর্ষের অঙ্গচ্ছেদ ঘটিয়ে, অর্থাৎ ভারতবর্ষকে বিভাজিত করে ভারত পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির মাধ্যমে এই স্বাধীনতা লাভ আমরা করব। এবং আরও একটি বিষয় স্থির হয়ে যায় যে এই স্বাধীন ভারতবর্ষের প্রথম ইন্টারিম যে গভর্নমেন্ট হবে, যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, তার প্রধান হবেন অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন জওহরলাল নেহরু। তো 1947 সালের 15ই আগস্টের প্রায় 22-23 দিন পূর্বে, জুলাই মাসের 22 তারিখে অর্থাৎ 22শে জুলাই 1947, গণপরিষদ, যে গণপরিষদ ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনার কাজে মগ্ন ছিল, সেই গণপরিষদে জওহরলাল নেহরু প্রস্তাব দিলেন যে স্বাধীন ভারতবর্ষের যে রাষ্ট্রীয় প্রতীক হবে, সেই রাষ্ট্রীয় প্রতীকটি হবে অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভ কেন হবে তিনি তার ব্যাখ্যাও দিয়েছিলেন সেদিন। যদিও এর পূর্বে তিনি তার লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার্স, তার বিখ্যাত বই, আর ডিসকভারি অফ ইন্ডিয়া, এই দুটো গ্রন্থে তিনি এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলেন। কিন্তু সেই দিন গণপরিষদে তিনি যে কথা বলেছিলেন সেটা খুবই উল্লেখযোগ্য বিষয়। তিনি বলেছিলেন অশোক স্তম্ভ এই জন্যই গ্রহণ করা হবে কারণ যে সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে বা 2300 বছর পূর্বে, যখন গ্রিসে আলেকজান্ডার বা পারস্যে সাইরাস দারায়ুসরা যে সময় সাম্রাজ্যবাদের যুগ, মানে অন্যের সাম্রাজ্য দখল করার কাজে নেশায় মগ্ন হয়ে বিভিন্ন দেশ, বিভিন্ন জাতিকে পরাজিত করেছিল, ঠিক সেই সময় ভারতবর্ষের একজন শাসক আন্তর্জাতিক শান্তি, সমৃদ্ধি, সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারা পৃথিবীতে তিনি তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যে অশোক এই যে আন্তর্জাতিক শান্তি সমৃদ্ধির কথা প্রচার করেছিলেন, সেই অশোকের এই যে মানসিকতা, এটা কিন্তু সাধারণ মানসিকতা নয়, এটা খুবই আমাদেরকে বিশেষভাবে ভাবতে হবে। তার কারণ অশোক যখন শান্তির কথা বলেছিলেন, তিনি কোনো এটা দুর্বল হয়ে বা কোনো যুদ্ধে পরাজিত হয়ে বা তিনি কাপুরুষ ছিলেন এসবের জন্য নয়। তিনি শান্তির কথা বললেন কখন না, জীবনের তিনি সব থেকে বড় যুদ্ধ, একটি মাত্র যুদ্ধ করেছিলেন, কলিঙ্গ যুদ্ধ। সেই কলিঙ্গ যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করার পরে তিনি সেই যুদ্ধকে ত্যাগ করেছিলেন। অর্থাৎ তিনি যুদ্ধকে ভয় করে নয় বা নিজে দুর্বল ছিল বলে নয়। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে এই জন্য যে অনেকেই, যে গান্ধীজি যে পরবর্তীকালে অহিংস সত্যাগ্রহের বাণী প্রচার করেছিলেন এবং তারই মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে নেতৃত্ব দিয়েছিলেন, এটাকে অনেকে বলেন যে এটা কাপুরুষের অস্ত্র। হ্যাঁ, কেউ কেউ তো আবার গান্ধীজিকে স্ত্রীর সঙ্গে তুলনা করেছেন, যে তিনি এই ধরনের আদর্শ অনুসরণ করার জন্য। কিন্তু গান্ধীজি নিজেই বলেছিলেন যে অহিংসা এবং সত্যাগ্রহ এটা প্রকৃত একজন সচ্চরিত্রবান এবং বীর, এটা বীরের অস্ত্র, এটা কাপুরুষের অস্ত্র নয়। অশোকের এই যে অহিংস নীতি গ্রহণ করাটা, এটাও কিন্তু আমরা এই দিক দিয়ে বিবেচনা করবো, যেমন বীর হয়ে একজন জয়ী যুদ্ধে জয়ী হয়ে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন। সেই কারণে অশোকের এই যে শান্তির বাণী, তাই অশোকের এই স্তম্ভকেই জওহরলাল নেহরু স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। কারণ তার স্বপ্ন ছিল যে ভারতবর্ষ এই নবগঠিত আন্তর্জাতিক রাজনীতিতে নতুনভাবে আত্মপ্রকাশ করছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রও যেন আমাদের দেশের সেই যে শাশ্বত বাণী, শান্তি, সমৃদ্ধি, বিশ্বভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব, এই বাণী, এই আহ্বান, এই বার্তাই দিতে চেয়েছিলেন জওহরলাল নেহরু এই অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে নির্বাচন করে। এখানে প্রসঙ্গত উল্লেখ করব, সেটা হচ্ছে জওহরলাল নেহরুর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পশ্চাতে সেই সময় যিনি আমাদের অন্যতম ভারতবর্ষের বুদ্ধিজীবী ছিলেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনিও তাকে এই পরামর্শ দিয়েছিলেন। ফলে আমাদের এই যে অশোক স্তম্ভ, এতে জওহরলাল নেহরু এবং আমাদের রাধাকৃষ্ণন, তাদের দুজনের যৌথভাবে এই প্রস্তাবটি দিয়েছিলেন। তো যাই হোক, 22শে জুলাই এই প্রস্তাব সংবিধান সভায় গণপরিষদে দেওয়া হয়েছিল। 11/12/1947 ডিসেম্বর মাসের 11 তারিখে মন্ত্রিসভা সেটা স্বীকৃতি দিয়েছিল এবং 1950 সালের 26শে জানুয়ারি, যে বছর আমাদের দেশের সংবিধান কার্যকরী হলো, যে বছর থেকে, সেই বছরই আমাদের রাষ্ট্রীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভকেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে অবশ্য এই অশোক স্তম্ভের নিচে একটি বাণী খোদাই করা হয়েছিল, সেটা হচ্ছে সত্যমেব জয়তে, মুন্ডকোপনিষদ থেকে এই বাণীটি ধার করা হয়। সত্য জয় হয় কি হয় না, বা প্রকৃত সত্যের জয় সত্যিকারের হয় কি না, সেটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করা উচিত। যাই হোক, মুন্ডকোপনিষদের এই বাণীটি পরবর্তীকালে অশোক স্তম্ভে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এই যে অশোক স্তম্ভ, এর ইতিহাসেই যে অশোক
তার রাজত্বকালে এইরকম প্রায় 30-31টি স্তম্ভ তিনি নির্মাণ করেছিলেন। এগুলো মূলত তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বলে নয়, তিনি এখানে আমাদের মনে রাখা উচিত যে তিনি ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি যে ধর্ম প্রচার করেছিলেন যেটা প্রজাদের জন্য, সেটা কিন্তু ধম্মনীতি ছিল। এই ধর্মনীতিটা আমাদের মনে রাখতে হবে, কারণ তিনি নিজেরও কিছু চিন্তা ভাবনা সমসাময়িক পরিস্থিতিতে একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পারিবারিক জীবন কিভাবে, একটি মানুষ সুন্দর করে তার জীবনকে কীভাবে বিকশিত করবে, সেই দিকে লক্ষ্য রেখেই তিনি এই ধরনের নীতি গ্রহণ করেন। অর্থাৎ বৌদ্ধ ধর্মের সঙ্গে নিজের চিন্তা ভাবনার মিশ্রণ ঘটিয়ে তিনি ধর্ম প্রচার করেছিলেন। এই ধর্ম প্রচার করার জন্য রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তিনি এরকম স্তম্ভ নির্মাণ করেছিলেন, তাদের সংখ্যা প্রায় 30-31টি ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটু উল্লেখযোগ্য, বেশিরভাগ তার এই স্তম্ভগুলো মূলত বর্তমানে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এই জায়গাগুলোতে তার বিস্তারিত। এবং সাধারণভাবে বলা হয় যে মূলত গাঙ্গেয় সমভূমি এলাকাতেই, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এটা করেছিলেন, কারণ এই স্তম্ভগুলো নির্মাণ করার জন্য যে 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 কাঁচামাল দরকার, যে উপাদানগুলো দরকার, সেগুলো ওই জলপথে পরিবহনের সুবিধার জন্যই তিনি এগুলো এই সিদ্ধান্ত করেছিলেন। শুধু মধ্যপ্রদেশে যেগুলো পাওয়া যাচ্ছে সেটুকুই খালি বাদ আর কি, মানে একটু দূরে, গঙ্গা সমভূমি অঞ্চল থেকে একটু দূরে। এবং তিনি যেখানে তিনি গৌতম বুদ্ধের সঙ্গে, গৌতম বুদ্ধের স্মৃতির সঙ্গে যে জায়গাগুলো জড়িত, সেখানেই স্তম্ভগুলো মূলত নির্মাণ করেছেন। তার মধ্যে বর্তমানে প্রায় 7-8টি পাওয়া যায়, বাকিগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। ফিরোজ শাহ এগুলো বর্তমানে দিল্লিতে তিনি অশোক স্তম্ভকে তুলে নিয়ে গিয়ে দুটো করেছেন। একটা তার ফিরোজ শাহ কোটলার মাঠের কাছে একটা আছে, আর একটা দিল্লি ইউনিভার্সিটির কাছে তার এই অশোক স্তম্ভটা এখনো পর্যন্ত পাওয়া যায় দেখতে, দুটো অবস্থান করছে। এগুলো কিন্তু এই ফিরোজ শাহ ওটা করেছিলেন। যাই হোক, তাহলে অশোক মূলত বৌদ্ধ ধর্মের স্মৃতির সঙ্গে জড়িত জায়গাগুলোতে তিনি এইরকম স্তম্ভ তৈরি করেছিলেন। কেউ কেউ বলেন অশোক স্তম্ভের এই যে নির্মাণ, এটা তিনি মূলত পারস্যের যে পার্সেপোলিস, এইখান থেকে তিনি ধার করেছিলেন, মানে এই তথ্যটা, মানে এই রীতিটা তিনি গ্রহণ করেছিলেন। কেউ বলেন যে তিনি গ্রিসের যে শিল্প স্থাপত্য, তার যে আঙ্গিক, সেটা তিনি তার কাজে লাগিয়েছিলেন। তবে যে যাই বলুক, সে আমরা কেউই খালি স্লেটে লেখার এত সহজে সুযোগ পাই না, মানে নিজের মতো করেই সব কিছু করবো, আমাদের উপরে যেটা ভালো তার প্রভাব থাকাটাই স্বাভাবিক। অতএব সেই সময়ের যে দুটি বিখ্যাত দেশ পারস্য এবং গ্রিস, তার শিল্প স্থাপত্যের প্রভাব থাকলেও থাকতে পারে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাতে যে অশোকের নিজস্ব পরিকল্পনা, নিজের বুদ্ধিদীপ্ততার ছাপ পড়েছিল, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তো এই সময় তিনি যে এই স্তূপগুলো তৈরি করেছিলেন, সেই স্তূপগুলোর ওপরে কখনো সিংহের মূর্তি দেখতে পাই, কখনো ষাঁড় দেখতে পাওয়া যায়, কখনো কি বলবো, গরুর পাখিকে দেখতে পাওয়া যায়। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন হাতির দেখতে পাওয়া যায়। মানে স্তম্ভের ওপরে এগুলো নির্মাণ করা হতো। এগুলো মূলত বেলে পাথরে তৈরি করা হতো। তো অশোকের সময় সব থেকে যে আমাদের চর্চার বিষয় যেটা, সেটা হচ্ছে অশোকের গুরুত্বপূর্ণ যে স্তম্ভটি পাওয়া গেল, সেটা হচ্ছে সারনাথে। তার কারণ সারনাথকে তিনি বেছে নিয়েছিলেন এই জন্য, গৌতম বুদ্ধ নিজে সারনাথে প্রথম, যেহেতু তার 5 জন শিষ্যকে প্রথম গৌতম বুদ্ধের বাণীটা প্রচার করেছিলেন, তাই সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তাই সারনাথেই তিনি তার সব থেকে সুন্দর যে স্তম্ভটি, সেটি নির্মাণ করেছিলেন। এই স্তম্ভটি সম্ভবত 250 খ্রিস্টপূর্বাব্দের আশপাশ তিনি তৈরি করেছিলেন। স্তম্ভটা তৈরি করতে প্রায় 20 বছর মতো সময় লেগে যায়। এবং এই অশোক স্তম্ভের এখানে মূলত আমরা 3টি সিংহ আমরা দূর থেকে দেখি, কিন্তু বাস্তবে এই 3টি সিংহ নয়, এটা এখানে 4টে সিংহ রয়েছে। এবং 4টি সিংহের নিচে যে বেসমেন্টটা আছে, যে যার উপরে, ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, সেই বেসমেন্টে আমরা দেখতে পাবো মূলত কয়েকটি প্রাণী। ঘোড়া ছিল, ঘোড়া আছে, ষাঁড় আছে, এবং আপনার হাতি আছে, আর সিংহ তো আছে। এই 4টে প্রাণী, অর্থাৎ প্রত্যেক প্রাণীর মাঝখানে আছে একটা করে চক্র। এই 4টি প্রাণী সিলেকশনের কারণ আর অন্য কিছু নেই। তার কারণ হচ্ছে ঘোড়া তিনি সিলেকশন করেছেন, কারণ গৌতম বুদ্ধের স্মৃতিকে রক্ষা করেই, মানে স্মরণ করেই তিনি এটা করেছিলেন। তার কারণ ঘোড়ায় চেপেই গৌতম বুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, মহানিষ্ক্রমণ করেছিলেন গৌতম বুদ্ধ ঘোড়া, তাই তিনি ঘোড়ার প্রতীক মানে গ্রহণ করেছিলেন। হাতি তিনি নিয়েছিলেন এই জন্য, গৌতম বুদ্ধের মানে মা মায়াদেবী তিনি হাতির শ্বেত-হস্তির স্বপ্ন দেখেছিলেন, তারপর অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তাই বলা হয় যে তিনি হাতিকে সেই জন্যই গ্রহণ করেছিলেন। আর বৃষ বা সিংহ, এটা তার বৃষ বা ষাঁড়, সেই যে তার এটা তার রাশি ছিল, গৌতম বুদ্ধের রাশি ছিল এই বৃষ, সেই জন্যই তিনি ষাঁড়কে গ্রহণ করেছিলেন। আর সিংহ তো তিনি গ্রহণ করেছিলেন, আমরা বলেছি। সিংহ গ্রহণ করার কারণ এবার আমরা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, সিংহ গ্রহণ করার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে অশোকের যে প্রায় 100 মতো নাম ছিল, এই গৌতম বুদ্ধের যে 100 মতো নাম ছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে সাক্ষ্য সিংহ। এই সাক্ষ্য সিংহ নাম ছিল, সেখান থেকে হয়তো কেউ সিংহ বলেছেন। তাছাড়া সিংহ তেজের প্রতীক, সাহসের প্রতীক, সেই জন্যই সিংহকে নেওয়া হয়েছিল। কারণ
অহিংসার বাণী, শান্তির বাণী তিনি সিংহের মাধ্যমে দিতে চেয়েছিলেন, যে রাজারাই শান্তির বাণী দেবে, ক্ষমতাশালী যারা, যারা বলবান, যারা ক্ষমতাশালী, প্রভাবশালী, শান্তির দায়িত্ব তাদেরকে নিতে হবে। অশোক এই যে সিংহের মাধ্যমে দিতে চেয়েছেন, যে সিংহ এত অমিত বলশালী একটি প্রাণী, যার এত তেজ, এত বিক্রম, সেই সিংহের মাধ্যমে তিনি শান্তির বাণীতে প্রচার করতে চেয়েছিলেন পৃথিবীতে। ওই জন্য সিংহের যে নির্বাচন, এটা এই কারণেও হয়। কেউ বলে যে গির অরণ্য অঞ্চলে উত্তর পশ্চিম ভারতবর্ষে সেই সময় সিংহের প্রাচুর্য ছিল, সেই জন্য সিংহকে গ্রহণ করেছিলেন। তবে যাই হোক, সিংহের মাধ্যমে এই যে বার্তাটা উনি দিতে চেয়েছিলেন, এই জায়গাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো অশোক এইভাবেই সে অশোক স্তম্ভ তৈরি করেছিলেন। সেটা অবশ্য পাওয়া যায় 1904-05 সালে। যিনি আবিষ্কার করেছিলেন তার নাম ফ্রেডারিক অস্কার ইমানুয়েল ওয়েটার। ইনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে এসে তিনি ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেন এবং তিনি রেলওয়েতে প্রথম কাজ করতেন। পরে রেলওয়ে যখন উনি রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতেন, সেখান থেকে তিনি ট্রান্সফার হয়ে যখন সারনাথ হেতাই গেলেন, বেনারসে গেলেন, সেখানেই তিনি তার কিন্তু কোনো প্রত্নতত্ত্বের কোনো ডিগ্রি ছিল না, তিনি তার ইন্টারেস্ট ছিল ইতিহাসে, তাই তিনি ওইখানে কাজ করতে করতেই চৈনিক কিছু বিবরণ থেকে তিনি জানতে পেরেছিলেন যে ভারতবর্ষের এই বেনারসের কাছাকাছি কোনো একটি জায়গায় সারনাথের স্তম্ভ আছে। তিনি চৈনিক কিছু বিবরণ পড়াশোনা করার পরে ওই বেনারস থেকে, যারা আমরা কাশি যাকে বলি, সেই বেনারস থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে এই সারনাথের অবস্থান, সেইখানে তিনি একটি জায়গা চিহ্নিত করেন এবং তিনি খোঁজাখুঁজি করেছিলেন এবং আবিষ্কার করেন এই অশোক স্তম্ভ। যদিও তার এই কার্যকলাপে সেই সময় জন মার্শালের ভূমিকাও বা স্বীকৃতি বা অস্বীকার করা যায় না। তো এই ফ্রেডারিক অস্কার ইমানুয়েল ওয়েটার তিনি 1904-05 সালে আবিষ্কার করলেন মার্চ মাসে, এবং যেখানেই তিনি আবিষ্কার করলেন সেখানেই মিউজিয়াম তৈরি হলো এবং সেই জায়গাতেই বর্তমানে অশোক স্তম্ভটি আছে সারনাথে। এবং সারনাথের মিউজিয়াম কিন্তু একমাত্র ভারতবর্ষের প্রথম মিউজিয়াম যেটি হচ্ছে অন সাইট মিউজিয়াম, মানে যেখানেই প্রত্নতত্ত্ব পাওয়া যাচ্ছে সেখানেই মিউজিয়ামটা, এটি ভারতবর্ষের প্রথম মিউজিয়াম। এবং 1910 সাল থেকে এই অশোক স্তম্ভটি জনগণের জন্য প্রদর্শনের জন্য এটা ওপেন করে দেওয়া হচ্ছে। সেই মধ্যে আজও এখানে আছে। এই অশোক স্তম্ভের এই হচ্ছে মোটামুটি আমরা তার ইতিহাস, তার গুরুত্ব বললাম। এবারে বর্তমানে যে জিনিসটা বিতর্ক হচ্ছে, ভারতবর্ষে নতুন সংসদ ভবন হচ্ছে, সেই সংসদ ভবনের উপরে একটি তৈরি করা হয়েছে সিংহ, যেটি আমাদের অশোক যে স্তম্ভটি নির্মাণ করেছিলেন সেই স্তম্ভটি মাত্র ওই 7 ফুট মতো হবে, 2 পয়েন্ট সামথিং কিছু মিটার হবে, 7 ফুট মতো তার ইয়ে হবে, তার উচ্চতা, এবং বেলে পাথরে তৈরি। তার পালিশের কাজটা গুরুত্বপূর্ণ খুবই। আর বর্তমান সংসদ ভবনের ওপরে যে ব্রোঞ্জের তৈরি যে অশোক স্তম্ভটির একটি নকল বা বিকল্প করার চেষ্টা করা হয়েছে বর্তমান ভারত সরকার, সেইটি প্রায় 7 মিটার মতো উচ্চতা এবং ওজনে প্রায় তার ওজন 9500 কিলো। অতএব এই এত পার্থক্য। এবারে সেটা নিয়ে বিতর্ক। কেউ বলেছেন যে এটা জাতীয় প্রতীককে এক প্রকার মানে কিংবা অপমান করা হয়েছে, কারণ অশোকের যে স্তম্ভ, অশোকের যে সিংহ, সেগুলো অনেক বেশি শান্তির কথা, সমৃদ্ধির কথা, তার মধ্যে যে শালীনতা আছে, তার মধ্যে যে ভদ্রতা আছে, যে সম্ভ্রম আছে, সেই শালীনতা, সেই ভদ্রতা, সেইটা এই বর্তমানের যে অশোক স্তম্ভটি তৈরি করা হয়েছে সংসদ ভবনের উপরে, সেটা তার সঙ্গে সাযুজ্য নয়। এখানে নাকি বর্তমান সরকারের যে নিজস্ব যে এই যে নতুন যে অশোক স্তম্ভটি তৈরি করা হয়েছে ব্রোঞ্জের, সেখানে তার পেশিগুলো অনেক বেশি ফোলানো, তার কেশরের ভেতরে অনেক বেশি রাগের চিহ্ন, তার কপালের যে শিরা তৈরি করা হয়েছে, যে কপালের ভাঁজগুলো অনেক ক্রোধের উগ্রতার পরিচয় দিচ্ছে, এগুলো বলছে। বর্তমানে বিখ্যাত বুদ্ধিজীবী আশিস নন্দিত বলেই ফেলেছেন যে আধুনিক সরকারকে, তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে প্রকৃত সরকারের যে গুরুত্ব, যে মানসিকতা, তাকে নাকি অশোক স্তম্ভের মধ্যেই নাকি ফুটে উঠেছে। তনিকা সরকারের মতো ঐতিহাসিক তিনি তো বলেছেন যে অশোক স্তম্ভকে এইভাবে ক্রোধ রাগী করে যে কেউ শিল্পী তৈরি করতে পারে, কোনো সরকার নির্মাণ করতে পারে, তিনি ভাবতেই পারছেন না। তো এরকম মোটামুটি তর্ক বিতর্ক চলছে যে অশোক স্তম্ভকে অপমান করা হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা যে সে ভয়ের কথা যদি বলেন, আমরা দেখছি কয়েক বছর ধরেই আমাদের সেই যে সুন্দর হনুমান, যে হাত জোড়ো করে সুন্দর করে বসে থাকে, চোখ অর্ধনমিত করে, সেই ভদ্র সুন্দর শান্ত সৌম্য হনুমানের ছবিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে বর্তমানে। অর্থাৎ হনুমানের ছবির ভেতরেও একটা ক্রোধের ভাব, রামচন্দ্রকে দেখলে মনে হয় যেন পুরো একদম জিম করা কোনো মানুষ সেরকম তৈরি হচ্ছে এখন এই যুগে, কিছু তো করার নেই। তো সেইরকমই তাই একটি ছাপ পড়েছে বলে বলা হয়। আসলে ভীতিকে বরাবরই সে একেবারে ধর্মগ্রন্থ থেকে দেবতা প্রত্যেকে ভয় দিয়েই ধার্মিক করা হয়, ভয় দিয়েই মানুষকে রাষ্ট্রীয় কাজে বাধ্য করা হয়। ভয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ মেকিয়াভেলি অনেকদিন আগেই বলেছিলেন যে পৃথিবীর থেকে ভয়ের দাম অনেক বেশি, প্রীতির থেকে ভীতির যে গুরুত্ব শাসকের কাছে গুরুত্ব।
অর্থাৎ শাসক এটাকে গুরুত্ব দেয়। এটা মেকিয়াভেলি অনেকদিন আগেই বলে দিয়েছিলেন। সুতরাং ভীতিকে কাজে লাগানো সে প্রাচীনকাল থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে কোনো কালেই সরকার অশোকের মতো সম্রাট পৃথিবীতে তো আর আসে না সবসময় যে বলবান্ডায় শান্তির প্রতীক করবে, বা গান্ধীজির মতো নেতা তো আসে না যুগে যুগে যারা শান্তির বাণী দেবে, হয় না, ভয়কে কাজে লাগায়। তো যে কারণেই হোক হচ্ছে। তবে আমার মনে হয় এখানে এত ভাবনার কিচ্ছু নেই, নকলই হয়। হ্যাঁ, আসলই থাকে না, ভালোই তো এই যে নকলটা হলো, কারণ নকল অনেক হয়েছে। আমাদের কলকাতা রাজভবনেও এরকম আমরা দেখতে পাবো রেপ্লিকা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়িতেও দেখা যায়, বিভিন্ন জায়গায় অশোক স্তম্ভের সামনে একটা মোমেন্টো হিসাবে, একটা শোপিস হিসেবে আমরা ব্যবহার করি। সবই অরিজিনাল হয় না, ওখানেও হয়নি। অরিজিনাল, আসল নকল। আমরা দেখতে পাবো ইতিহাসে যে আলাউদ্দিন খলজি ভারতবর্ষের প্রথম মার্কেট কন্ট্রোল করেছিলেন, দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, ভূমি রাজস্ব ব্যবস্থাকে ভারতবর্ষের ভূমি মেপে তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা ঠিক করেছিলেন। ওইরকম আলাউদ্দিন খলজির মতো ব্যক্তিও যিনি কুতুব মিনারকে নকল করার চেষ্টা করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছিলেন। কুতুব মিনারের কাছে আপনারা এখনো যদি যান দেখবেন তার কুতুব মিনার থেকে কয়েক ফুট দূরে সেই আলাউদ্দিন খলজি তৈরি করা অশোক যে কুতুব মিনার, তার ভগ্নাবশেষ আমরা আজও দেখতে পাবো। হয়নি, নকল তৈরি করা হয়নি। বা তাজমহলকে নকল করে ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে যে তিনি তৈরি করলেন যে বিবি কা মকবরা, তার স্ত্রীর যে সমাধি, সেই বিবি কি মকবরাকেও তিনি তাজমহলের অনুকরণে করতে চেয়েছেন, ব্যর্থ হয়েছেন, হয়নি। আপনার মনে হবে কোথায় তাজমহল, কোথায় বিবি কা মকবরা। বরাবরই নকলই থাকে না। যদি নকলের প্রতি আমাদের জেনারেশনের আকর্ষণ হয়তো দিনে দিন বাড়ছে, সেই জন্যই এত প্রথম দ্বিতীয় তৃতীয় সব বিভিন্ন ধর্মস্থান তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, সবই নকল করে এবং মানুষের ঝোঁক সেদিকেই কম নেই। তো হচ্ছে আলাদা কথা, কিন্তু আমাদের বক্তব্য আসল থাকুক, নকল থাকুক। এটা যে করতে পারেনি, ব্যর্থ হয়েছে, এটাও তো প্রমাণিত হয়েছে। অশোক স্তম্ভের অরিজিনাল আসল, তার যে সৌম্য শান্ত সুন্দর দর্শন, সেটাই অমর হয়ে থাকুক। এটাই আমরা খালি ভাববো যে যদি এটা শিল্পীর ভুল হয় তাহলে এটাকে সংশোধন করে নেওয়া উচিত। আর যদি সরকারের এটা মানসিকতা হয়, সরকারের এটা প্রি প্ল্যান্ড হয়, তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত। কারণ ওইগুলো পরিবর্তন করে দেওয়া তো শিল্প স্থাপত্য তবু, কিন্তু বইয়ের ভেতরে লেখাতে ইতিহাসের কাহিনীকে যেভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে, কারণ ইতিহাসের কাহিনী তো আজকে আর ইতিহাসের যারা পড়াশোনা করে গবেষণা করে তাদের কাছে জানতে হচ্ছে না। ইতিহাসের কাহিনী কারা বলছে? যে খেলোয়াড়, যে ক্রিকেটার, ফুটবলার, যে অভিনেতা, যে সিনেমার ডাইরেক্টর, তারা বলে দিচ্ছে ইতিহাসের কাহিনী কী হবে। এবং সেই মতেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সব জায়গাতে দিব্যি সবাই চলছে, সবাই ইতিহাস সচেতন হয়ে যাচ্ছে। এইটা আমাদের চিন্তার বিষয়, ইতিহাসের সিলেবাস নিয়ে চিন্তার বিষয়। এই দিক দিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।